খেয়াল করো, এই জিনিসটাই আমরা গতদিন শেষ করলাম, কিভাবে উপাংশ একটা ভেক্টর থেকে বেশ কয়েকটা ভেক্টর তৈরি করতে হয়। এখন এই যে উপাংশগুলো ব্যবহার করে আমরা একাধিক, দুইয়ের অধিক, লিখো, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করতে শিখব। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, এটা কিন্তু নর্মালি তোমাদের বইয়ে এটা পাবা না, এটা আবার ম্যাথ বইয়ে আছে, ম্যাথের যে ভেক্টর ওইখানে, এবং ওই ক্ষেত্রেও এটা অতটা বেশি জোর দিয়ে পড়ানো হয় না, কিন্তু এই জিনিসটা আমি দেখি যে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি নর্মালি এটা দিয়ে সব ধরনের ম্যাথ করে ফেলতাম, এটা দিয়ে করাটা অনেক সুবিধাজনক, প্লাস হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, ওই সামান্তরিক থেকে এটা আরও ভালো। এখন তোমাদের হয়তো বা বলছি যে কলেজ লাইফে অনেক কিছু পড়তে হবে, অনেক অনেক পড়া, কিন্তু এখানে প্রতিযোগিতা আরও বেশি, ঠিক আছে? পড়া যেমন তেমন, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। এই কারণে সব জায়গাতে এই একটা জিনিসই বলতে হয় যে কলেজ লাইফটা আসলে প্রতিযোগিতার একটা লাইফ। এখানে তোমাকে প্রতিযোগিতা করে আগায় যেতে হবে। লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে, এর মধ্যে লক্ষ্যে পৌঁছাবে কয়জন? কয়েকজন, আমি যদি শতকরা হিসাব করি আর কি। ঢাকা ভার্সিটিতে তোমাদের গল্প আমি আগেও বলছি, আরেকবার বলে আজকে লেকচারটা শুরু করতেছি। 1,03,000 পরীক্ষা দিয়েছিল, আর গত বছর 1,15,000 বা 16,000, আমি যতটুকু শুনছি এবার যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে, 1,15,000 থেকে 16,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এর মধ্যে চান্স পাইছে মাত্র 1750। বুয়েটে সিট আছে 1400। তো খেয়াল করে দেখো, এত এত স্টুডেন্ট সবাই কিন্তু পড়াশোনা করেই আসে, তারপরেও সবার চান্স কেন হয় না? দেখো, 3-4টা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতে সেম নাম্বার, সুতরাং সবগুলাতেই খুব সুন্দর কনসেপ্ট নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। আর বুয়েটে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা। তো এই কনসেপ্টগুলো যখন একদম ভালো মতো নিয়ে বসবা, তখন দেখা যাবে যে ভয় কাজ করবে না, একদম রিল্যাক্সে বসে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া যাবে। তো এগুলো হচ্ছে কয়েকটা টুলস, ঠিক আছে? কিছু জিনিস আছে যেগুলো জানলে অনেক সহজ হয়ে যায় সব কিছু। এই লম্বাংশ উপপাদ্যটা, এটা তার একটা, আমি করে বলবো, জোর দিয়ে বলবো, এই লম্বাংশ উপপাদ্য বেশি ইম্পর্ট্যান্ট। সবাই যেগুলো পড়ে না, এর মধ্যে এই জিনিসটা একটা। খেয়াল করে দেখো, আমরা ধরি এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে অনেকগুলো ভেক্টর কাজ করবে। এই বিন্দুতে ধরো যে এই বরাবর একটা, এই বরাবর একটা, এইখানে, এইখানে, এইখানে অনেকগুলো ভেক্টর এই ও বিন্দুর উপর ধরো যে কাজ করতেছে। এখন এ বরাবর আছে, আমরা ধরে নিলাম F1 ভেক্টর, এ বরাবর F2 ভেক্টর, F3 ভেক্টর, F4, F5, ইচ্ছা যদি হয় আরও বেশিও অ্যাড করতে পারো, জিনিসটা সেমই হবে। এখন এই সবগুলা ভেক্টরের লব্ধি বের করতে হবে, সবগুলা ভেক্টরের লব্ধি। এবং তোমরা জানো, যত ভেক্টরই হোক না কেন, একটা বস্তুর উপর একটা বিন্দুতে যদি কাজ করে সবাই একসাথে সাইমultaneously যদি কাজ করে, তাহলে এদের রেজাল্টেন্ট একটাই পাওয়া যাবে, লব্ধি একটাই পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে লব্ধি একটাই হবে, এবং আমরা ধরে নিব, শুরুতে আমাদের কাজ হচ্ছে ধরে নেওয়া, ধরি লব্ধি এটা আর দিয়ে আমরা প্রকাশ করতেছি, ঠিক আছে? ধরে নিতে হবে লব্ধিটা। এখন ধরে নিতে তো হইল না, আমাদেরকে কারো সাপেক্ষে প্রকাশ করতে হবে, ঠিক আছে? কারো সাপেক্ষে। আমরা কার সাপেক্ষে চিন্তা করব? নর্মালি আমরা রেফারেন্স ফ্রেম আমাদের বুঝতে হবে। আমরা যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান, গতি, স্থিতি নির্ধারণ করি, তাকে আমরা কি বলি? রেফারেন্স ফ্রেম, বা বাংলায় বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের ফিজিক্সে বলো, ম্যাথে বলো, যত রেফারেন্স ফ্রেম আমরা বলি, সবগুলো আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে অক্ষদ্বয়, এক্স এবং ওয়াই অক্ষদ্বয়, এরাই হচ্ছে আমাদের রেফারেন্স। এদের সাপেক্ষে আমরা অবস্থান, কত কোণ, এই সব কিছু আমরা হিসাব করব। আমরা ধরে নিলাম, দেখো একটা ভেক্টর মনে হয় পুরো এক্স অক্ষ বরাবর পড়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এর সাথে ঠিক লম্ব বরাবর যেটা আছে, এটা কি? ওয়াই অক্ষ। এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম।
প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা ভেক্টর এই রেফারেন্স ফ্রেমের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে, আমরা স্পেশালি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলগুলোকে হিসেব করি, এক্স অক্ষের সাথে কত কোণে আছে। আমরা ধরে নিলাম যে এই F1 প্রথম ভেক্টরটা θ1 কোণে আছে, এই দ্বিতীয় ভেক্টরটা আছে θ2 কোণে, তৃতীয় ভেক্টরটা আছে θ3, চতুর্থ ভেক্টরটা θ4, পঞ্চম ভেক্টরটা θ5। এত কোণে তারা এক্স অক্ষের সাথে অবস্থান করে। আমি আবার বলি, প্রত্যেকটা ভেক্টর প্রসঙ্গ কাঠামোর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে এই জিনিসটা দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। এখন আমরা জাস্ট এদেরকে এরকম θ1, θ2, θ3, θ4 এইভাবে নামকরণ করব। তাহলে আমরা প্রথম কি কাজ করলাম? প্রথম কাজ, বা আমরা যদি বলি যে স্টেপ ওয়ান, আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নিব। ঠিক আছে, এক্স এবং ওয়াই অক্ষ ধরে নিব। আমার সাথে সাথে লিখতে থাকো। এক্স এবং ওয়াই অক্ষ নির্ধারিত করব। এক্স এবং ওয়াই অক্ষের নির্ধারণ। 2 নম্বর, স্টেপ 2। স্টেপ 2তে আমরা একটা লব্ধি ধরে নিব কোন একটা দিক বরাবর আর কি। এই সবগুলা ভেক্টরের মাঝামাঝি কোন একটা দিক বরাবর আমরা একটা লব্ধিকে ধরে নিব, এবং ধরে নিব যে লব্ধিটা এই এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে আছে। ঠিক আছে, এরপরে কি করব? ধরি নির্ণেয় লব্ধিটি, বা নির্ণয় মানে যা আমরা নির্ণয় করব, নির্ণেয় লব্ধি আর এক্স অক্ষের সাথে থিটা ধরে নিয়ে থিটা কোণ তৈরি করে আমাদের এই জিনিসটা ধরে নিতে হবে। বুঝা গেল? তাহলে আমরা ছবির মধ্যে এঁকে ফেলি এটা। এই যে এক্স অক্ষের সাথে আমাদের সেই লব্ধিটা থিটা কোণ তৈরি করে। এবার স্টেপ 3তে যে মেইনলি আমরা আমাদের লম্বাংশ উপপাদ্যটাকে কাজে লাগাবো। স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুটো হচ্ছে জাস্ট প্রস্তুতি। আমরা কিভাবে এই লম্বাংশ উপপাদ্যটাকে কাজে লাগাবো সেটা একটা প্রস্তুতি। এই লম্বাংশ উপপাদ্য যেটা বলে, খুব মনোযোগ দিয়ে শোনো এই কথাটা, সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি। যদিও আমরা উপপাদ্যের মধ্যে এক্স অক্ষের কথা বলা নাই, বলা আছে যে প্রত্যেকটা ভেক্টর একটা নির্দিষ্ট দিকে যে পরিমাণে উপাংশ তারা প্রদর্শন করে, একটা নির্দিষ্ট দিকে সবগুলা ভেক্টরের উপাংশের সমষ্টি ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। আমি আবারও বলি, এই লম্বাংশ উপপাদ্যটা আসলে যেটা বলে, আমি নির্দিষ্ট দিক না বলে বললাম যে এক্স অক্ষ বরাবর আমরা দুইটা অক্ষকেই নিব। তাহলে শুধু এক্স না বলে আমরা দুইটাকেই ধরে নিই। এক্স এবং ওয়াই, এক্স ওয়াই অক্ষ বরাবর, এক্স ওয়াই অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের উপাংশের সমষ্টি ওই একই দিকে লব্ধির উপাংশের সমান। ঠিক আছে, এটা একটা কমন সেন্স। যেহেতু সবগুলা ভেক্টরকে আমরা জাস্ট একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, মানে লব্ধি ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, তার মানে সবগুলা ভেক্টরকে লেখা যে কথা, লব্ধিটাকে লেখা কিন্তু একই কথা, আমরা তো জানি।
যে লব্ধি মানেই সবগুলা ভেক্টরকে আমরা একটা জায়গাতে নিয়ে গেলে যা হতো ওটাই হচ্ছে লব্ধি। তো একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা ধরে নিলাম যে এক্স এবং ওয়াই অক্ষ, শুরুতে যদি আমরা এক্স অক্ষের কথা বলি, তো এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ যা হবে এককভাবে লব্ধির ওই দিক বরাবর উপাংশ একই হবে, সেমই হবে। এটাই আসলে লম্বাংশ উপপাদ্য আমাদেরকে বলে। ঠিক আছে, তাহলে আমরা এই উপপাদ্যটা আমরা বসাইতে থাকি। শুরুতে আমরা বসাই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তো খেয়াল করে দেখো, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু প্রকাশ করছি, তাই যার সাথে থিটা সেটার কজ আসে, আমরা গতকালকে দেখলাম। দ্যাট মিন্স f1 cos থিটা 1, মানে f1 ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ f1 cos থিটা 1। খেয়াল করে দেখো, এই f1 ভেক্টরটা, এই যে f1 ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা 1 কোণে আছে, তাই আমরা লিখব f1 cos থিটা 1 প্লাস f2 cos থিটা 2। এখানে পাঁচটা আছে না, আমরা ডট 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 সবগুলাকে লিখে দিলাম f5 cos থিটা 5। যদি n সংখ্যক থাকতো fn cos থিটা n। এখন জাস্ট এই ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে। এখন এই সবগুলা ভেক্টরের ওই বরাবর উপাংশের সমষ্টি সমান হবে ওই যে আমরা লব্ধিটাকে ধরে নিয়েছিলাম আর, আর এর সেম বরাবর উপাংশ cos থিটা, আর এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে। এবার আমরা ওয়াই অক্ষ বরাবর নিব। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আমরা আর এক্স ধরে নিলাম, পুরোটাকে আর এক্স, অর্থাৎ আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। তারপর আসে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সেম, জাস্ট তোমরা কজের জায়গাতে সাইন বসাই দিবা, যেহেতু এক্স আর ওয়াই পরস্পর লম্ব, তাই এরা হচ্ছে পরস্পর লম্ব উপাংশ। একটা হলে কজ আর একটা হবে সাইন থিটা, সরি এটা সাইন হবে, সাইন থিটা 2 প্লাস ডট 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 f5 সাইন থিটা 5 সমান ওই ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টর উপাংশ সাইন থিটা। এটাকে আমরা ধরে নিব যে আর ওয়াই 2 নং। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আর এক্স আর আর ওয়াই এর মান তো আমরা বের করতেই পারবো। f1 f2 f3 সবগুলোর মান দেওয়া আছে, থিটা 1 থিটা 2 থিটা 3 সবগুলোর মান দেওয়া আছে। জাস্ট আমরা আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলবো। এখন মনোযোগ দিয়ে দেখো, আমাদের সবগুলা ভেক্টরের লব্ধিটা ছিল এই বরাবর আর, এটারই আমরা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ বের করে ফেললাম আর এক্স, ওয়াই অক্ষ বরাবর আরেকটা উপাংশ বের করে ফেললাম আর ওয়াই, এবং এক্স অক্ষের সাথে আর ছিল থিটা কোণে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি একটা কাজ করি, 1 নংকে স্কোয়ার করি এবং 2 নংকে স্কোয়ার করে যদি যোগ করে দেই, তাহলে আসলে থাকবেটা কি? থাকবে হচ্ছে, খেয়াল করো, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, আর আর এক্স সমান ছিল আর কজ থিটা এর স্কোয়ার, আর ওয়াই ছিল আর সাইন থিটা এর স্কোয়ার। খেয়াল করো, এই যে ডেরিভেশনগুলো করতেছি, এটাই কিন্তু আসলে ম্যাথের প্রসেস, বুঝছো? তোমাদেরকে জাস্ট প্রিপেয়ার করা যে আসলে কীভাবে একটা সমস্যাকে সলভ করতে হয়। তোমরা যদি এই প্রিপারেশনটা নিতে পারো, নিজেরাই কিন্তু সব কিছু সলভ করতে পারবা, তখন আর আমার বা টিচারের কোনো হেল্প লাগবেই না তোমাদের, সমান। এবার খেয়াল করো তো, আর স্কোয়ার তো কমন, আর স্কোয়ারকে যদি আমি কমন হিসেবে নিয়ে যাই, খেয়াল করো আমাদের সেই প্রদত্ত আর, আর স্কোয়ারকে যদি কমন নিই তাহলে থাকে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটা না লিখলেও চলতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এবার বুঝতে পারছো কেন আমি দুইটাকে বর্গ করে যোগ করছি? কারণ সাইন কজকে ভ্যানিশ করা যাবে, করলেই আমরা পেয়ে যাব আর স্কোয়ার সমান
এত স্কোয়ারের সমষ্টি। তাহলে আর সমান আমরা লিখতে পারবো স্কোয়ার রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। দেখো আমরা কিন্তু বের করে ফেললাম এই আর ভেক্টরের মানটা। আর আর এক্স এবং আর ওয়াই আমরা ঠিক এইভাবে প্রত্যেকটার উপাংশকে যোগ করে দিয়ে বের করে ফেলবো, এবং তারা কিন্তু পরস্পর 90 ডিগ্রি হয়ে গেছে। এই কারণে আমরা জাস্ট পিথাগোরাস বসাই দিলেই এটা হয়ে যাবে। এটা হচ্ছে মান, আমরা মানটা বের করলাম। এবার বের করতে চাচ্ছি দিক। এই যে থিটাটা, এই থিটাটা সমান কত? তাহলে তার জন্য আবারও সেম কাজ। আমরা যদি খেয়াল করো 2 নং ডিভাইডেড বাই 1 নং করি, মনোযোগ দিয়ে দেখবা, 2 নং ডিভাইডেড বাই 1 নং করলাম, দুই ভাগ 1 করে পাই আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা সমান আর ওয়াই বাই আর এক্স। তো সাইন সাইন কাটাকাটি গেল, আলটিমেটলি থাকলো কি ট্যান থিটা। ট্যান থিটা সমান আর ওয়াই বাই আর এক্স। তার মানে ওই থিটাটাও কিন্তু আমরা সেই দুইটা উপাংশ থেকেই বের করে ফেলতে পারলাম। দেখো একদম সহজ না? লেখা হয়েছে কি? আশা করি লেখা হয়ে গেছে। তাহলে এবার আমরা প্রথমে একটা কঠিন ম্যাথ দিয়ে শুরু করব, তারপরে নদী এবং নৌকার ম্যাথ, আরও যত ধরনের ম্যাথ ট্যাথ আছে এগুলো আমরা করবো ইনশাল্লাহ। তাহলে শুরুতেই একটি কঠিন প্রশ্ন, একটি কঠিন সমস্যা। ধরো একটা ষড়ভুজ আছে, সুষম ষড়ভুজ, মানে বেনজিন যেমনি আঁকো আর কি। এটা কি একটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ, এটাকে আমরা এইভাবে নামকরণ করি, লেবেলিং করি। ধরো এখানে ও বিন্দু, এ বি সি ডি ই। এখন আমরা যেটা বললাম, ও এ বরাবর একটা ফোর্স আছে, সেটা হচ্ছে 5 নিউটন। ও বি বরাবর একটা ফোর্স আছে, খেয়াল করো ও বিন্দুর উপর কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? ও বিন্দুতে আমরা ধরে নিলাম যে একটা বস্তু আছে যার ভর 10 কেজি। এই 10 কেজি বস্তুর উপরে আমরা এই বলগুলো অ্যাপ্লাই করতেছি। ও এ বরাবর 5 নিউটন, ও বি বরাবর 6 নিউটন, ও সি বরাবর বুঝতেই পারতেছো 7 নিউটন, ও ডি বরাবর 8 নিউটন এবং ও ই বরাবর 9 নিউটন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয়টাই বের করতে হবে। মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। যদি কখনো মান বের করে সুন্দর করে বসায় রেখে আসো, নাম্বার কিন্তু অর্ধেক দিবে। এই যে ও বিন্দুতে 10 কেজি ভরের একটা বস্তু আছে, দেখো ও এ, ও বি, ও সি, ও ডি এবং ও ই, এই বরাবর 1 2 3 4 5 5টা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখন এই বস্তুটার লব্ধি, মানে এই লব্ধি বলগুলা কত, লব্ধি বলটা বের করতে হবে এবং তাকে ভর দ্বারা ভাগ করে ত্বরণ বের করতে হবে। তো আমাদের কাজ কিছুই না, আমরা জাস্ট লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে ফেলবো। চিন্তা করে দেখো এখানে 5টা ভেক্টর আছে, কোনো মতেই তুমি আর সামান্তরিক সূত্রকে অ্যাপ্লাই করতে পারবে না।
তার জন্য আমাদেরকে এ লম্বাংশই ব্যবহার করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিলাম যে আমাদের লব্ধিটা শুরুতে তো অক্ষ বাছাই করতে হবে। আমরা একটা অক্ষ ধরে নিই, ঠিক আছে? ও এ বরাবর হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা আমরা দেখি, বের করে ফেললা তাহলে এত সহজেই। 0.94 মিলাই দেখি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষটা আমরা এই বরাবর ধরলাম। এখন শুরুতেই আমাদের কি কাজ করতে হবে খেয়াল করো। শুরুতেই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, F1 F2 F3 F4 F5। এরা প্রত্যেকেই এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে সেই অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে হবে। তো বুঝতেই পারছো এই F1 আমরা এইভাবে লিখে ফেলি, এই F1 এটার ভ্যালু 5 নিউটন এবং এটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে আছে। F2 6 নিউটন। বলো দেখি এটা এই এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? F2 কিন্তু OB বরাবর আছে, OB। তো এই থিটাটা কিন্তু আমাদের জানতেই হবে, থিটা জানতেই হবে। এবং এই সুষম ষড়ভুজ বলে দিয়েই কিন্তু আসলে থিটার বিষয়টা আমাদের সামনে তুলে ধরছে। এখন খেয়াল করে, এক্স্যাক্টলি এটা 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কেন ব্যাখ্যা করো। হয়েছে 30 ডিগ্রি হয়েছে। বলো। হ্যাঁ, তার মানে এই প্রত্যেকটা কোণের কথা বলতেছো এগুলা? আচ্ছা, ও বিন্দুতে আমরা যে সমান আচ্ছা হ্যাঁ, এটা করা যেতে পারে। হ্যাঁ, এইভাবে বের করা যাবে, কিন্তু আমরা একদম বেসিকতম পদ্ধতিতে আমরা বের করে ফেলি, বুঝছো? কারণ আমাদের বেসিকটা জানাটা জরুরি। সবসময় যে এত সুন্দর করে বলে দেওয়া থাকবে সেটাও কিন্তু কোনো কথা নাই। আমরা একটু বেসিকটা খেয়াল করি। ধরো আমরা জাস্ট এই ত্রিভুজটার কথাই কল্পনা করি, এটা ও এ বি। এখন সুষম ষড়ভুজের প্রত্যেকটা যে আভ্যন্তরীণ কোণ আছে তাদের সবগুলা সমষ্টি কত? তোমরা মনে হয় জানো, 9-10 এরকম একটা ইয়ে ছিল যে 2n-4 সূত্র। এত সমকোণ, এত ইন্টু 90 ডিগ্রি। এন হচ্ছে সেই বাহুর সংখ্যা। যদি এনতম সুষম বহুভুজ হয় তাহলে এটার মধ্যবর্তী যে কোণগুলো আছে, ভেতরের যে আভ্যন্তরীণ কোণগুলো আছে সবার সমষ্টি হচ্ছে এত। তাহলে এক্ষেত্রে যেহেতু এটা একটা সুষম ষড়ভুজ, তাহলে এন এর মানটা আমরা 6 বসায় দিই। তার মানে 6 দুগুণা 12 মাইনাস 8 4 8 8 সমকোণ 8 ইন্টু 90 ডিগ্রি, 8 নং 72। দ্যাট মিনস টোটাল এই সুষম ষড়ভুজের মধ্যে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে, সবগুলো অ্যাঙ্গেলের সমষ্টি 720 ডিগ্রি। এখন প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? যেহেতু ভেতরে 6টা এরকম অ্যাঙ্গেল আছে, 6 দ্বারা যদি আমরা ভাগ করে দেই, তার মানে পুরোটাকে যদি আমরা n দ্বারা ভাগ করে দেই তাহলেই কিন্তু কাহিনী খতম। কত হবে? 6-12-72, 120 ডিগ্রি। এরকম প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। এখন চিন্তা করো, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয় তাহলে এটাও তো 120 ডিগ্রি, এবং এটা একটা সুষম ষড়ভুজ হওয়ার কারণে ও এ সমান ও বি, ও এ সমান ও বি। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। মনোযোগ দিয়ে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলোর যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এটা যদি 120 হয় তাহলে বাকি দুইটা সমষ্টি হবে 60 ডিগ্রি, কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি 180। একটাই 120 আর বাকি দুইটা হবে 60। আর প্রত্যেকটা সমান কত ডিগ্রি করে হবে? 30 ডিগ্রি করে হবে। খেয়াল করো, আমরা বুঝাইতেছি বলে বা আমরা জাস্ট প্রথম প্রথম দেখতেছি বলে সময় লাগতেছে, কিন্তু তুমি যখন অলরেডি প্রো হয়ে যাবে এসব ম্যাথ করতে করতে তখন কিন্তু এটা বের করতে টাইম লাগবেই না। হ্যাঁ ঠিক আছে, সবগুলো 120 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে এটা হবে 30-30, মুখে মুখে করে ফেলতে পারবা, বুঝছো? 60 হবে। তাহলে আমরা বুঝেই গেলাম অলরেডি যে এই বাহুটা ওবি বরাবর যেটা আছে এটা হবে তোমার 30 ডিগ্রি, এবং প্রত্যেকটাই 30 ডিগ্রি করে বাড়তে থাকবে। তাহলে থিটা টু হচ্ছে 30 ডিগ্রি।
তারপর থিটা 3 মানে ওসি বরাবর যেটা, আরও 30। কেমনে কেমনে বুঝো নাই? কোনটা বুঝো নাই? এটা না বুঝার কি আছে? এটা তো সহজ জিওমেট্রি। আচ্ছা, এটা যে 120 ডিগ্রি যে হয়েছে এটাও তো বুঝতে পারছো, সুষম ষড়ভুজের। এটা বুঝছো? আচ্ছা, মানে এই ত্রিভুজের এটা বুঝছো, কিন্তু 120 কেমনে সেটা বুঝো নাই। আচ্ছা, ওই এনতম সুষম ষড়ভুজ, সুষম বহুভুজ, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ, এদের ভেতরকার যে অ্যাঙ্গেল, সবগুলো অ্যাঙ্গেলের সমষ্টি 2n-4 সমকোণ। এটা তোমার সাধারণ গণিত যেটা আছে 9-10-এর, ওইটার মনে হয় পরিমিতি চ্যাপ্টারে আছে, চট্টক মনে পড়ে আর কি এই সূত্রটা। ওই তো ওরকমই, n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই তো? ওইটা এটা কিন্তু সেম, n-2 ইন্টু 180 অথবা 2n-4 সমকোণ, সেম জিনিস। তো এই সূত্রটা বসিয়ে দিয়েই কিন্তু তুমি 120 ডিগ্রি বের করতে পারবা, ঠিক আছে? সবগুলা কোণের সমষ্টিকে জাস্ট বাহুর সংখ্যা দিয়ে দেখো, আমরা n দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাই হচ্ছে প্রত্যেকটা কোণের মান। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 করে বাড়তে থাকবে। তাহলে f3 3 নাম্বার যে ভেক্টরটা 7 দেওয়া আছে, থিটা 3 এর মান 60 ডিগ্রি, প্লাস 30 করে বাড়বে। f4 সমান 8 নিউটন, এবং এই ক্ষেত্রে থিটা 4 সমান হবে 90 ডিগ্রি। খেয়াল করো, 30 30 30 90। তারপর f5, এটা হচ্ছে 9 নিউটন। দেখো আমি যেটা বের করছি না 120 ডিগ্রি, এটা ছাড়া তোমরা যদি অন্য কোনোভাবে বের করতে পারো, যে যেটা দিয়ে পারো না কেন ওইটাই তোমাদের জন্য কারেক্ট, সবার জন্যই কারেক্ট। তোমাকে জাস্ট সঠিকটা করতে হবে। হুম, ওই তো, যে যেভাবে বের করতে পারো ওইভাবেই করবা। এখন আমরা f1 থিটা 1 f2 থিটা 2 দেখো সবগুলো কিন্তু বের করে ফেললাম। এখন কাজ আর কিছুই না, তুমি জাস্ট সবগুলাকে তুমি আর এক্স বের করবা আর ওয়াই বের করবা। আর এক্স f1 cos থিটা 1, f2 cos থিটা 2। আমি বারবার লিখলাম না, তোমরা জাস্ট এই সবগুলোকে লিখে ক্যালকুলেটরে বসায় দাও। f5 cos থিটা 5। দেখো ভ্যালুটা দেখো, f1 ছিল, আমি মনে হয় 5 থেকে শুরু করলাম, এই কারণেই দিছি। দেখো 5 cos 0, 6 cos 30, তারপরে 7 cos 60, তারপর 8 cos 90 ডিগ্রি, প্লাস 9 cos 120। তাহলে সবগুলো বসায় দাও, কত হয় দেখো। 9.19। আচ্ছা, 9.19 নিউটন। সেমভাবে তোমরা বের করবা আর ওয়াই, জাস্ট কজের জায়গাতে সাইন হবে আর কি। cos 60 এর মান √3/2, তাহলে 3√3, আমি জাস্ট একটু লিখে ফেলি, এটা কমপ্লিট করে ফেলি আর কি। cos 60 এর মান কত? হাফ, 7/2 মানে 3.5, প্লাস cos 90 এর মান 0, তারপর এই 9 পয়েন্ট, এটা হবে না তো, তার চেয়ে বেশি হবে। ও না না না, কমই হবে, ঠিক আছে, কারণ 120 আবার মাইনাস হাফ, মাইনাস হাফ, ঠিক আছে। দেখো সবগুলো বসায় দেওয়ার পরে এটা আসে কিনা, এটাই আসবে। আর ওয়াই f1
সাইন থিটা 1, তাহলে আমি আর এটা দ্বিতীয়বার লিখলাম না, আমি জাস্ট ভ্যালুটাকে বসায় দিই। 5 সাইন 0, 6 সাইন 30, 7 সাইন 60, বসায় দাও ক্যালকুলেটরে। তারপরে 8, আচ্ছা, সাইন 90 প্লাস হবে 9 সাইন 120, কত? 24.85 নিউটন। তার মানে আর এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এবার আমাদের উদ্দেশ্য হবে জাস্ট মানটা বের করে ফেলা। দেখো মান আর সমান রুট ওভার আর এক্স স্কোয়ার, দেখো অন্য কোনো সূত্র মনে রাখা লাগতেছে না, আর ওয়াই স্কোয়ার। এখান থেকে ভ্যালুটা বের করবা। এই হচ্ছে ত্বরণের মান, তাহলে ত্বরণ এ সমান আর বাই এম, মানটা বলো, তারপরে ত্বরণটা বের করা যাবে। 5 নিউটন, আর ত্বরণের মানটা 10 দ্বারা ভাগ করে দিলে 2.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। এবার আমরা দিকটা বের করে ফেলি। দিকের জন্য থিটা, ট্যান থিটা সমান আর ওয়াই বাই আর এক্স, থিটা সমান ট্যান ইনভার্স আর ওয়াইয়ের ভ্যালু যেটা ছিল 24.85, 69.70 ডিগ্রি। তোমরা খেয়াল করছো কি যে ত্বরণের মানটা এত, এবং এটা এক্স অক্ষের সাথে 69.70, এই যে এক্স অক্ষের সাথে 69.70 ডিগ্রি কোণে এই বস্তুটা উপরের দিকে এই বরাবর যেতে থাকবে। দেখো যত সংখ্যক ভেক্টরই আসুক না কেন, তুমি কিন্তু এটা দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবা। তোমাকে জাস্ট অ্যাঙ্গেলগুলো জানা থাকতে হবে। বুঝা গেল কি? আচ্ছা, তাইলে পঞ্চভুজের ক্ষেত্রেও তোমরা জাস্ট অ্যাঙ্গেলটা বের করবা। সুষম পঞ্চভুজের ক্ষেত্রে n এর মানটা বসাও, 5 হবে। হ্যাঁ, তাহলে 36 ডিগ্রি হবে। তো 36 হলে তুমি যদি এরকম প্রত্যেকটা কর্ণ বরাবর যদি বাহুকে চিন্তা করো, মানে বলকে চিন্তা করো, তাইলে ওইভাবে বের করে ফেলতে পারবে অ্যাঙ্গেলগুলো। আচ্ছা, তাহলে এবার আমরা নদী এবং নৌকার ম্যাথ করতে পারি।